জি স্যার, শুরু করেন। আচ্ছা, আজকে রেডিওগ্রাফিক ফটোগ্রাফি এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্সের আমরা আজকে রেডিওগ্রাফিক ক্যাসেট সম্বন্ধে একটু আলোচনা করব। ক্যাসেট যারা ডিপ্লোমা আছে তারা সেটা অনেক বেশি পরিচিত, যারা সেখানে ঠিকানা করবো যেহেতু পাস করতে হবে সেই সম্বন্ধে একটু তাত্ত্বিক জ্ঞান আমাদের যেটা ঘাটতি আছে সেটা পূরণ করার জন্য আজকে প্রচেষ্টা। আমার কথা শোনা যায়? জি স্যার। আজকে যে এই সাউন্ড বাড়ানোর সুযোগ আছে? আজকে আলোচনা করব আমরা এক্স-রে ক্যাসেট নিয়ে। হ্যাঁ, এক্স-রে ক্যাসেট কি? হোয়াট ইজ এক্স-রে ক্যাসেট? এটা একটা এক্স-রে ক্যাসেট। এটা একটা লাইটেড কন্টেইনার। এটার ভিতরে সাধারণত এক্স-রে ফিল্ম সাধারণত আমরা বহন করি। এই যে দুই পাশে এখানে আচ্ছা, এটার সাধারণত দুইটা পার্ট থাকে, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড। এই ব্যাক সাইডে সাধারণত আমাদের কি কন্টেন্ট থাকে, ফ্রন্ট সাইডে কি কন্টেন্ট থাকে, এটা আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা আপাতত জানলাম যে একটা ক্যাসেট হচ্ছে একটা ফিল্ম হোল্ডার, অর্থাৎ ফিল্ম এটার ভিতরে থাকে, যেটার ভিতরে ফ্রন্ট সাইড দিয়ে আয়োনাইজিং রেডিয়েশন থাকে। তার মানে এটা যদি ফ্রন্ট সাইড হয়, এটা যদি ব্যাক সাইড হয়, তাহলে এখানে আমরা ওই যে আগে ফিল্ম করছিলাম, এই ফিল্মের ক্যাসেট অনুযায়ী প্রত্যেকটা সাইজ আছে, প্রত্যেকটা সাইজের ক্যাসেট অনুযায়ী প্রত্যেকটা সাইজ ফিল্মের সাইজ অনুযায়ী ক্যাসেট আছে। এই চার কোনায় ফিল্মটা সুন্দরভাবে লাগানো থাকে, লাগানোর সময় খুব সাবধানে লাগাইতে হবে এবং এটা আটকে দেওয়া হয়। তাহলে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ব্যাক সাইডই সাধারণত ফিল্মটা হোল্ড করে এখানে থাকে, আর এদিকে যে ইন্টেন্সিফাইং স্ক্রিন থাকে, সাদা সাদা ইন্টেন্সিফাইং স্ক্রিন। আচ্ছা, এবার এটা সাধারণত আমরা used in conventional and computed radiography, CR radiography অথবা CR radiography ক্যাসেট আলাদা, এবং এটার ভিতরে কোনো ইন্টেন্সিফাইং স্ক্রিনের প্রয়োজন হয় না। আর যেটা আমাদের সাধারণ রেডিওগ্রাফিক ক্যাসেট, ওর ভিতরে ইন্টেন্সিফাইং স্ক্রিনের প্রয়োজন হয়। ওটার ভিতরে সাধারণত পিএসপি ফটো স্টিমুলেটিং প্লেট সাধারণত থাকে, যেটা সিআর। আর তোমার সাধারণ ক্যাসেটের ভিতরে এরকম, এটা হচ্ছে সাধারণ ক্যাসেট। আচ্ছা, তাহলে আমরা কনভেনশনাল এবং সিআর কম্পিউটার রেডিওগ্রাফি দুইটা সিস্টেমই আমরা ক্যাসেট ইউজ করি। বুঝা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো। আচ্ছা আচ্ছা, এবার এটাও একটা রেডিওগ্রাফিক ক্যাসেটেরই একটা সাধারণত সংজ্ঞা। তোমাদের যে সংজ্ঞাটা ভালো লাগে সেই সংজ্ঞাটা তোমরা ইউজ করতে পারো। এখানে আছে এইটা এবং এইটা, দুইটা সেম সংজ্ঞা, যেটা ভালো লাগে সেটা তোমরা ইউজ করবা। আচ্ছা, এবার ফিচার of an ideal cassette: lightweight and facilitate easy handling and carrying. খুব বেশি ওয়েট না, বহন করার মতো ওজন, সাধারণত 1.5 থেকে 2 কেজির মতো হবে। ক্যাসেট বা তার চেয়েও হালকা হতে পারে। ইজি টু ওপেন অ্যান্ড ক্লোজ আন্ডার লো লাইট কন্ডিশন। আমাদের সাধারণত আমরা জানি একটা ক্যাসেটের ভিতরে যদি এরকম হয়, এই ক্যাসেটের যদি ফ্রন্ট সাইড হয়, ওই পাশের ভিতরে ক্লিপ থাকে, এই দুই পাশে ক্লিপ থাকে, এখানে হিং থাকে, টান দিয়ে খোলা যায়। আচ্ছা, তাহলে আমরা এটা ইজি ক্লোজ করা এবং ওপেন খুব ইজি ব্যাপার, তবে খেয়াল রাখতে হবে খোলা এবং ওপেন করার সময় যেন আমরা জেন্টলি ইউজ করি। খুব রাফ, যদি খুব জোরে করে টান দিয়ে হঠাৎ করে টান দিয়ে আমরা করি, তাইলে স্ক্রিনের উপরে আবার দেখো এখানে এই ক্যাসেটটার এই যে স্ক্রিন আছে, স্ক্রিনের নিচে আবার ফোম থাকে, ফোমের উপরে পাতলা পাতলা ফোমের উপরে এটা বসানো থাকে প্লাস্টিক দিয়ে, লিকুইড প্লাস্টিক দিয়ে। তো সেখানে যদি তুমি জোরে জোরে এটাকে বারবার খোলো লাগাও, তাইলে কি হবে, এই যে ফোমটা সাধারণত নষ্ট হয়ে যায়। কাজেই আমি যখন এটা ক্লিপ এবং হিংস দিয়ে টান দিব, ক্লিপ খুলবো,
তখন একটু জেন্টলি ইউজ করতে হবে, তাইলে সাধারণত তোমরা এটা অনেকদিন ই করতে, একটা ক্যাসেটের তো অনেক দাম, স্ক্রিনেরও অনেক, ভিতরে স্ক্রিনটারও অনেক দাম। যদি তুমি যদি রাফলি ইউজ করো তাহলে এটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা, তুমি কোনো শার্প জিনিস নাই, strong and rigid to prevent physical damage from daily wear and tear. The front part must provide minimum beam, attenuation, be uniform thickness and have no irregularities. কোনো irregularities নাই যা আমরা ইউজ করতে পারি। এই জন্য internal layer surface must have an adequate layer of lead coil. সাধারণত আমরা জানি ব্যাক সাইড স্ক্যাটার রেডিয়েশনকে আমি সেদিন বলছিলাম, টিউব থেকে যে রেডিয়েশনটা বের হয় সেটা তিন ধরনের, একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি এবং স্ক্যাটার্ড রেডিয়েশন। এই স্ক্যাটার্ড রেডিয়েশনটা আমরা যারা টেকনোলজি কাজ করি তাদের ক্ষতি করে, পেশেন্টের অ্যাটেন্ডেন্টদেরকে ক্ষতি করে এবং ফাইনালি এই পরিবেশের ক্ষতি করে, আশেপাশে রুমের এবং রুমের বাইরে ক্ষতি করে। সুতরাং এই জন্য আমরা এইটা ইয়াদের পিছনে, ক্যাসেটটার পিছনে, এই যে পিছনের পার্টটার ভিতরে ফোমের নিচ দিয়া লিড স্টেপ থাকে, লিড সীসা, যার ফলে সেটা ব্যাথ করতে পারে না, সেটা রেডিয়েশন ব্যাথ করতে পারে না এবং যার ফলে ক্ষতি একটা হয় না, এখানে অ্যাবজর্ব হয়ে যায়। আচ্ছা, এটা বলছে। আচ্ছা, তারপরে এটা তো বললাম, ক্যাসেট কনস্ট্রাকশন শুড বি সো দ্যাট দেয়ার ইজ uniform contact between film and screen by the use of foam sponge. জানি বলছি আমরা স্পঞ্জের ফোম দিয়া তৈরি নরম, যার ফলে এটা ইউজ করা হালকা এবং সমস্যা হয় না। বিভিন্ন বিভিন্ন ফিল্ম সাইজের অনুযায়ী বিভিন্ন অ্যাভেলেবল তোমার এই ক্যাসেট পাওয়া যায়। যেমন 8-10 সাইজের ফিল্ম থাকলে 8-10 সাইজের ক্যাসেট ইউজ করবো, 10-12 সাইজের ফিল্ম হলে 10-12, 14 সাইজের ফিল্ম ইউজ করলে 14 সাইজের ক্যাসেট ইউজ করবো, এরকম হচ্ছে। A construction তৈরি consist of front and back hinged at one edge. মানে সাধারণত এটার দুইটা পার্ট থাকে, একটা ফ্রন্ট সাইড, একটা ব্যাক সাইড। আমরা ফ্রন্ট সাইড যেটা থাকে এটা সাধারণত অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি থাকে, আর ব্যাক সাইডটা সাধারণত লিড দিয়ে তৈরি, আর এটার ভিতরে সাধারণত দুইটা এই ইন্টেনসিভ স্ক্রিন থাকে, এই একটা দুইটা সাদা ইন্টেনসিভ স্ক্রিন থাকে। এই যে একটা ক্যাসেটের যদি ভিতরের সাইড আমরা দেখি, এটা একটা দুইটা পার্ট, এটা সাধারণত ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। এই ব্যাক সাইডের এটা কাট করে দেখাইছে আর কি, এই যে লিডের স্টেপ গুলি। আচ্ছা, এটা হচ্ছে লিড কাটটা দেখাইছে আর কি। আচ্ছা, আচ্ছা, তাহলে দুইটা পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট, ক্লিপ থাকে, টান দিলে খুলে যায় সুন্দর। আচ্ছা, তাহলে দুইটা পার্ট দেখলাম আমরা। আচ্ছা, এটাও কন্টিনিউশন। ম্যাটেরিয়াল ইউজড ইন ক্যাসেট কনস্ট্রাকশন। বর্তমানে সাধারণত ক্যাসেটের ভিতরে ম্যাটেরিয়াল সিনথেটিক ম্যাটেরিয়ালস ইউজ করে। রবিউল ইসলাম তোমার ইয়েটা মিউট করো, তোমাদের সাউন্ড হচ্ছে, নয়েজ হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বর্তমানে সিনথেটিক ম্যাটেরিয়ালস ইউজ করি, যার ফলে হয় কি, এটা সিনথেটিক ম্যাটেরিয়ালস এর ফলে আমাদের ইয়াগুলো সুন্দর হয়, ঝকঝকে হয় ছবি এবং হালকা হয়। আচ্ছা, in order to minimize beam attenuation, cassette form should conform to British standards. It states that if metal, it should have an aluminum equivalent of not more than 1.6 millimeter. যদি আমরা 60 থেকে 60 or more কেভিপি ইউজ করি, কিলো ভোল্টেজ, আমরা জানি যে 45 বা 50 কিলো ভোল্টের নিচে এক্সরে হয় না। 150, 120, 180 এই বিভিন্ন বডি থিকনেস অনুযায়ী আমরা কিলো ভোল্টেজ ইউজ করি। মনে করে হাতের একটা এক্সরে করলে যদি আমার 50 বা 45 কেবি লাগে, তাইলে সিমিলার ওয়েতে লাম্বার স্পাইন এক্সরে করতে হইলে আমাদের প্রায় 70 বা 80 কিলো ভোল্ট লাগে, বা মোটা রোগী হইলে আরো বেশি লাগে। তখন এই ধরনের ইউজ করলে 1.6 মিলিমিটারের সাধারণত ইউজ করি আমরা। আচ্ছা, if plastic no more than
0.2 মিলিমিটার অ্যালুমিনিয়াম ইকুইভ্যালেন্ট। প্লাস্টিক কখন করবো আমরা? যখন ম্যামোগ্রাফি অথবা ডেন্টালের বিভিন্ন এক্সরে আছে, যেমন ওপিজি আছে, এরকম এগুলি করার জন্য আমরা প্লাস্টিকের ক্যাসেট ইউজ করি সাধারণত। সেখানে আমরা 0.2 মিলিমিটার অ্যালুমিনিয়াম ইকুইভ্যালেন্টের আমরা ফ্রন্ট সাইডে দিতে পারি আর কি। এটা হলো ক্যাসেটের ফ্রন্ট সাইড। আচ্ছা, তো মেটাল, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, লেমিনেট অর কার্বন ফাইবার আর ম্যাটেরিয়ালস। আমি আগেই বলছিলাম যে এগুলি সাধারণত বর্তমানে যে ইয়াগুলি ক্যাসেটগুলি ইউজ করি সিনথেটিক ম্যাটেরিয়াল দ্বারা আমরা ইউজ করি। সিনথেটিক ম্যাটেরিয়াল দেওয়ার ফলে অধিক পাতলা এবং অধিক স্বচ্ছ হয়। আচ্ছা, এটার এই অ্যাডভান্টেজের কারণে এটার স্ট্রেংথ, লাইট ওয়েট, খুব বেশি ওজন না, লো বিম অ্যাবজর্পশন। আচ্ছা, ইউজ অফ কার্বন ফাইবার cassette can and significant reduction the patient use because of their lower beam attenuation, especially at low kV. সাধারণত যে এটা কি সুবিধা আমাদের, এটা আমরা সিগনিফিকেন্টলি রিডাকশন করতে পারি, অর্থাৎ যেটা অনেক বেশি 10 কিলো ভোল্টেজ লাগে সেটা আমরা কম কিলো ভোল্ট দিয়া অধিক ফল পাই। Cassette backside may be the metal or plastic construction and lined with lead foil. ওই যে একটা ক্যাসেটের কাট অংশ দেখাইলাম, পিছনে যাই, এই যে লিড ফয়েল, এই লিড ফয়েল থাকে এখানে, সেই কথাই বলছে আর কি। আচ্ছা, তাহলে লিড পিছনে থাকে সাধারণত লিড ফয়েল। আচ্ছা, ব্রিটিশ স্ট্যান্ডার্ড যেই ক্যাসেটগুলি আছে সেগুলি অ্যাটলিস্ট 0.2 মিলিমিটার, প্রায় 150 কিলো ভোল্টেজ ইউজ করতে পারি আমরা। সেখানে 0.12 মিলিমিটার লিড শিট আমরা ইউজ করি। আচ্ছা, ক্যাসেট ফিটিংস এন্ড ক্লিপ ক্যাসেটের দুই পাশে এই ক্লিপগুলি যদি আমরা আরেকজনকে যদি আচ্ছা, ক্যাসেট ফিটিং আমি আগে বলছি যে ক্যাসেট ফিটিং এর ভিতর কর্নারে আছে ক্লিপ। এই ক্লিপগুলি যদি আমরা এটি নরমাল ক্যাসেট আর কি, নরমাল ক্যাসেটের ভিতর ক্লিপ থাকে, সেই ক্লিপ দুই পাশে থাকে। দুই পাশে কিভাবে থাকে একটু দেখি আমরা পূর্বের স্লাইডে। এই যে দুই পাশে ক্লিপ, এই পাশে ক্লিপ থাকে, এগুলি টিপ দিলেই সাধারণত খুলে যায়। কোনোটা আছে ম্যানুয়াল এবং কোনোটা আছে ভিতরের দিকে ঢুকানো। এই সেট দিয়া এই থাকে সাধারণত আমাদের দুই আঙ্গুল দিয়ে আমরা দুই হাতের দুই বুড়ি আঙ্গুল দুই পাশে ধরে তারপর এটা খুলি, এখানে হিংস থাকে, টান দিলে সাধারণত খুলে যায়। সেই কথাই বলছে আর কি। আচ্ছা, ক্লিপ সাধারণত ক্লিপ থাকে দুই পাশে আর হিংস থাকে মাঝখানে, যেটা টান দিলে সাধারণত খুলে যায়। আর এছাড়া ভিতরে প্লাস্টিকের ফোম বা স্পঞ্জ থাকে ক্যাসেটের ভিতরে। ফোমটা কোথায় থাকে আমি বলছিলাম, মনে আছে? এটা হচ্ছে এই যে ইন্টেন্সিফাইং স্ক্রিন আছে, ইন্টেন্সিফাইং স্ক্রিনের জাস্ট নিচে এই অংশটাতে থাকে ফোম। ইন্টেন্সিফাইং স্ক্রিনের জাস্ট নিচেই থাকে ফোম থাকে, যার ফলে এটা আমরা সুন্দরভাবে একটার সাথে আরেকটা লেগে থাকে ফিল্ম, যার ফলে মুভমেন্ট করতে পারে না। আচ্ছা, তাহলে এগুলি হচ্ছে সাধারণত ক্যাসেটের ফিটিংস, কি দিয়ে তৈরি। টাইপ অফ ক্যাসেট আমাদের বিভিন্ন টাইপের আছে। সিঙ্গেল স্ক্রিন ক্যাসেট, সিঙ্গেল ইন্টেন্সিফাইং স্ক্রিন। সিঙ্গেল স্ক্রিন কেন ইউজ করি আমরা? যেটা ম্যামোগ্রাফিতে বা ডেন্টাল এক্সরেতে আমরা ইউজ করি। সিঙ্গেল স্ক্রিন ক্যাসেট have a single individual screen designed to be used with single-sided emulsion film. Single-sided emulsion film ওই যে ম্যামোগ্রাফিতে সাধারণত সিঙ্গেল সাইডেড ইমালশন থাকে, অর্থাৎ বোথ সাইডেড ইমালশন থাকে। আমরা জেনারেল রেডিওগ্রাফি যে এক্সরে করি অথবা আমাদের যে সিটি স্ক্যান এমআরআই করি, লেজার ফিল্ম, ওগুলিতে বোথ সাইডেড ইমালশন, দুই সাইডে, যেটা আগের ক্লাসে আমি কনস্ট্রাকশনে দেখাই। এখন আর সিঙ্গেল হচ্ছে এক সাইড, একটা সাইড থাকবো, সেই আমরা ম্যামোগ্রাফিতে সেটা ইউজ করি। এটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন ক্যাসেট। আর ডাবল স্ক্রিন ক্যাসেট হচ্ছে হ্যাভ স্ক্রিন অন বোথ সাইডস, যেটা আমরা সচরাচর ইউজ করি, ইউজড উইথ ডাবল সাইডেড ইমালশন ফিল্ম, এবং সেটার ভিতরে ইমালশন ফিল্মও দুই সাইডেড ইমালশন থাকতে হবে। ইউজড ইন জেনারেল রেডিওগ্রাফিতে আমরা সেটা ইউজ করি। আচ্ছা, তারপর কার্ভ ক্যাসেট, এটা আমরা আমাদের দেশে আমি এখনো দেখি নাই,
বিদেশে ইউজ করে, সাধারণত নি জয়েন্ট এবং অন্যান্য যেখানে কার্ভ করে, মনে করি নি জয়েন্টের নিচে দিয়ে আমি একটা কন্ডাইলার ফোর্সা দেখবো, ভালো করে সাধারণ এক্সরেতে দেখা যায় না বা সাধারণ কেসেটে দেখা যায় না, এই জন্য নিটা ব্যান্ড করে জাস্ট যতটুকু স্পেস দরকার আমার সেই স্পেসটুকু দেখার জন্য সাধারণত কার্ভ ক্যাসেট ইউজ করি। তো আমাদের দেশে এটা আমি এখনো দেখি নেই। যাই হোক, ইন্টারনালি কনস্ট্রাকশন এস কনভেনশনাল ক্যাসেট উইথ ডাবল সাইডেড ইমালশন ইন্ডিজিনাস স্ক্রিন, এটারও ডাবল সাইডেড ইন্টেন্সিফাইং স্ক্রিন থাকে, কারণ এরা ডাবল সাইডেড both sided emulsion screen ইউজ করি আমরা। Only shape is carved to provide good contact between object and cassette. আচ্ছা, তাহলে আমরা সাধারণত ক্যাসেট এই ক্যাসেটটা তো একটু ডিফারেন্সটা কি, সব সেম কনস্ট্রাকশন সেম, বাট এটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে এটা একটু কার্ভ থাকবে, একটু বাঁকা থাকবে, আর ভিতরে যে কন্টেন্ট আছে সেম সিমিলার। সো এটা আলাদা কিছু না, জাস্ট একটু বাঁকা। তারপর গ্রিডেড ক্যাসেট কখন ইউজ করি আমরা? সাধারণত আমরা জানি গ্রিড কোথায় থাকে, গ্রিড হচ্ছে সাধারণত এক্সরে যে টেবিল তো দেখছি আমরা, তাই না? এক্সরে টেবিল দেখছো সবাই যারা নতুন আছো? হ্যালো হ্যালো গ্রিড, তোমরা এক্সরে মেশিন দেখছো কখনো? টেবিল, এক্সরে টেবিল দেখছো? স্যার দেখা তো হয়ই স্যার। আচ্ছা, ক্যাসেটে যেখানে রোগীটা শোয় সেই টেবিলটার জাস্ট নিচেই একটা কাঠ থাকে, কাঠের উপরে মানুষটা শোয়। এই কাঠের টেবিলের কাঠের জাস্ট নিচেই থাকে আমাদের গ্রিড থাকে কি জন্য? আমরা জানি যে টিউব থেকে যে রেডিয়েশনটা বের হয় প্রাইমারি সেকেন্ডারিটা ব্যাক করে তারপরে স্ক্যাটার হয়, ছড়ায় ছিটিয়ে যায়। এই যে স্ক্যাটার রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করার জন্য ফিল্টার করে আমাদের ইমেজটাকে স্বচ্ছ সুন্দর করে। যেমন কখন ইউজ করি, মনে করি সব জায়গায় আবার গ্রিড ইউজ করা যাবে না, যেমন হাতের এক্সরে, হ্যাঁ, তারপরে চিকন মানুষের বুকের এক্সরে, এগুলিতে সাধারণত না দিলেও চলে, দেওয়া লাগে না। কিন্তু তোমার যদি লাম্বার স্পাইন করো, অ্যাবডোমিনের হেডের যদি এক্সরে করো, তাইলে তোমার সাধারণত গ্রিড ইউজ করতে হয়। তাহলে গ্রিডটা হচ্ছে একটা এমন একটা জিনিস যেটা সাধারণত আমাদের স্ক্যাটার রেডিয়েশনকে অ্যাবজর্ব করে এবং ছবি স্বচ্ছ সুন্দর হইতে বাধ্য করে। তো সাধারণত দুই ধরনের গ্রিড থাকে, একটা হচ্ছে মুভিং গ্রিড, একটা হচ্ছে স্টেশনারি গ্রিড, আর একটা হচ্ছে মুভিং। মুভিং গ্রিডটা আমরা ওই যে টেবিলে ইউজ করি, আর স্টেশনারি গ্রিডটা সাধারণত আলাদা ইউজ করি। এছাড়া অনেকগুলি ক্যাসেটও এখন গ্রিডেড ক্যাসেট থাকে, যেটা মোটা মানুষের, মনে করো এক মোটা আদনান সামি মার্কাম একটা লোকের এক্সরে করতে হবে, তো তার তো অনেক মোটা লোক, তার কিলো ভোল্টেজ এমএস অনেক বেশি লাগে, সেই ক্ষেত্রে সাধারণ ক্যাসেটে হবে না, এই জন্য গ্রিডেড ক্যাসেট লাগবে। তাহলে হ্যাভ এ সেকেন্ডারি রেডিয়েশন গ্রিড বিটুইন দ্য ফ্রন্ট ইন্ডিজিনাস স্ক্রিন এন্ড দ্য ফ্রন্ট অফ ক্যাসেট। সাধারণত ক্যাসেটের এবং সামনে, অর্থাৎ রোগী আর ক্যাসেটের মাঝখানে সাধারণত আমরা গ্রিডটা ইউজ করি। যেই সাইজের ক্যাসেট সেই সাইজেরই গ্রিড পাওয়া যায় বাজারে, সমান সাইজের গ্রিড পাওয়া যায়। তাহলে ক্যাসেটটার সামনে গ্রিডটা দিয়ে যদি আমি এক্সরেটা করি, তাইলে বুকের এক্সরে করবো, তো রোগীর সামনে, রোগী এবং ক্যাসেটের সামনে দিয়ে মাঝখানে দিয়ে তারপরে চাপ দিয়ে রাখি এবং তারপরে আমরা গ্রিড ইউজ করি, তাইলে ছবি সুন্দর আসে। এটার নাম হচ্ছে গ্রিডেড ক্যাসেট। ইউজ ফর রেডিওগ্রাফি হোয়ার কনভেনশন বাকি সিস্টেম ইজ আনএবল, যেমন ওয়ার্ড রেডিওগ্রাফি। এটা কোথায় ইউজ করি? সাধারণত যেখানে অ্যাভেলেবল না গ্রিড। আমরা এক্সরে রুমের ভিতরে তো আমাদের বাকি টেবিল আছে, তারপরে স্ট্যান্ড বাকি আছে ওয়ালে, সেই ওগুলির ভিতরে সাধারণত অ্যাভেলেবল থাকে গ্রিড, থাকি প্রত্যেকটা বাকি টেবিলের ভিতরে অবশ্যই গ্রিড থাকবে। প্রত্যেকটা স্ট্যান্ড বাকিতে যেগুলো ওয়ালের সাথে থাকে ওগুলির ভিতরেও মাস্ট গ্রিড থাকে। কিন্তু ওয়ার্ডে যদি আমরা কোনো এক্সরে করতে হয়, আমরা সাধারণত ওয়ার্ডে কি দিয়ে এক্সরে করি? সাধারণত একটা বিভিন্ন পোর্টেবল এক্সরে হয় স্যার। পোর্টেবল এক্সরে হয়, মানে নিচে চাকা দেওয়া, চাকা থাকে, চাকা দিয়ে আমরা আয়া বা ওয়ার্ড বয় যারা আছে তারা ঠেলে নিয়ে যায়, তারপরে অথবা ওখানে কোন ওয়ার্ডে থাকে
কোনো ওয়ার্ডে মেশিনই থাকে। তো সেখানে তোমার আমরা সাধারণত রোগীর এক্সরে করে থাকি ই দিয়া মেশিন দিয়া। সেই মেশিনের সাধারণত আমাদের ওখানে কোনো গ্রিড থাকে না, যার ফলে রোগীর নিচে দিয়া বুকের এক্সরে করতে হবে মনে করো, ওখানেই একটা রোগীর সামনে এবং ক্যাসেটের সামনে ইউজ করতে পারি, অথবা মনে করো ওটিতে অপারেশন থিয়েটারে সেখানেও আমরা ইউজ করতে পারি। আবার কারো বাসায় পোর্টেবল মেশিন নিয়ে যাওয়া, রোগী বাসায় এক্সরে করতে হবে সেই সিস্টেমও আছে, বাসায় নিয়ে যাওয়া যায়, এরকম বড় সুটকেসের মতো আছে। আর বর্তমানে যে আরো ডিজিটাল রেডিওগ্রাফি বড় ছোট মেশিন আসছে, ওই মেশিনও নিয়ে গিয়ে আমরা বাসা থেকে এক্সরে করে নিয়ে আসতে পারি। তো সেখানে সাধারণত আমরা এই এই যেখানে অ্যাভেলেবেল না, আনঅ্যাভেলেবেল, এই ওয়ার্ডে অথবা ওটিতে অথবা বাসায় হোম সার্ভিস, সেখানে আমরা গ্রিড ক্যাসেট ইউজ করি। মাল্টি সেকশন ক্যাসেট এটা একটা ভিন্ন ধরনের ক্যাসেট, আমরা সাধারণত ইন্ডাস্ট্রিয়াল রেডিওগ্রাফিতে ইউজ করি। আমরা এখনো এটা দেখি নাই, কারণ আমাদের স্যার দেশে- একজন হয়তো ওয়েটিং এ আছে স্যার, আচ্ছা, ওয়েটিং রুমে একজন আছে। দেখতেছি। দেরি করে ঢুকলে সমস্যা আছে। ঢুকুন না তো তাও। একদম আসছে, ঠিক আছে। তাহলে মাল্টি সেকশন ক্যাসেট আমাদের দেশে সাধারণত ইউজ কম হয়, ইন্ডাস্ট্রিয়াল রেডিওগ্রাফিতে বেশি ইউজ হয়। আচ্ছা, সিআর ক্যাসেটটা আমাদের দেশে সব জায়গায় ইউজ হয়। সিআর ক্যাসেট আর যেটা ইয়ার ক্যাসেট আছে, সিআর ক্যাসেট এবং সাধারণ রেডিওগ্রাফি যে ক্যাসেট আছে তার ভিতরে ডিফারেন্স আছে। অবশ্যই আমি বলছিলাম এটা পিএসপি প্লেট থাকে, এটার ভিতরে কোনো ইন্টেন্সিফাইং স্ক্রিন থাকে না। এই যে এটা হচ্ছে সিআর ক্যাসেট। এই সিআর ক্যাসেটের সাথে এরকম ক্লিপ এবং হিংস থাকে না। আচ্ছা, তাহলে পিএসপি প্লেট থাকে। পিএসপি প্লেট এটা ফটো স্টিমুলেটিং ফসফর। ফটো স্টিমুলেটিং ফসফর, ফটো স্টিমুলেটিং ফসফর। ফসফরাসের বৈশিষ্ট্য কি? ওটা তো স্যার ওটা স্যার যে রেডিয়েশন পড়লে ওটা হয় স্যার, ওটা অ্যাবজর্ব করে স্যার, অ্যাবজর্ব করে এবং স্টিমুলেট করে। যাই হোক, ওই এটা যেমন আমাদের বিড়ালের চোখের ভিতরে দেখবা ফসফর আছে, তারপর বাদুরের চোখে ফসফর আছে। এর ফলে কি হয়, এরা রাত্রেও দেখতে প্রজ্বলিত হয়, হ্যাঁ, এবং তারা দেখতে পারে। এরকম আমাদের ফটো স্টিমুলেট ফসফর দিয়ে তৈরি, যার ফলে এটা খুব সহজেই আমাদের যে ইমেজটা তৈরি করে সেটা ক্যাপচার করতে পারে। এটা হচ্ছে ক্যাসেট, এটার ভিতরে কোনো ক্লিপ বা হিংস থাকে না, এটার ভিতরে সাধারণত প্লেট থাকে, ওই প্লেটের ভিতরে সাধারণত ইমেজ গুলিকে ক্যাপচার করতে পারে। অবশ্যই একটা বারকোড দিয়ে আমরা আগে আইডি দিয়ে নিই, যারা কাজ করি তারা তো জানি বারকোড কি। বারকোড হচ্ছে একটা এরকম হাতে ধরে একটা কোড দিই মেশিনের সাহায্যে, আমি দেখাচ্ছি বারকোড আছে। এই যে এই বিভিন্ন রকমের ক্যাসেট, হ্যাঁ, সিআর ক্যাসেট। এই সিআর ক্যাসেটে এই যে বারকোড দেয়, কর্নারের ভিতরে এরকম লেজারের মতো কি করে শব্দ হয়, টিপ দিবা শব্দ হবে, এবং মনে করো আব্দুল মালেক একটা রোগী, তার জন্য আমি করব, ঠিক তার আইডেন্টিফিকেশন নাম্বারটা ওখানে অ্যাড হয়ে যাবে এবং ওর জন্যই তৈরি হবে। তারপরে আবার ইরিজ করে দিলে অন্য আরেকটা, যদি আমি রোগী এটা শেষ হয়ে গেল তখন সিআর ঢুকে এটা কাজ শেষ করে ফেলাম, এটাকে মুছে অন্যটার জন্য তৈরি করার জন্য আবার বার করে দিতে হবে। তাহলে এটা যদু, আরেকজন নাম রহিম, একজন নাম করিম, এরকম মনে করো আলাদা আলাদা বারকোড দিতে হয় এটা দিয়ে, যার ফলে এই বারকোডের দিলে পরে আমার আগেরটা ইরেজ হয়ে গেল এবং পরেরটার জন্য প্রস্তুত হয়ে গেল। আচ্ছা, তাহলে ইউজ পিএসপি প্লেট in place of film and screens. আচ্ছা, the plates are coated with European activated barium fluorohalide। এটা কিন্তু বাইরে জিজ্ঞেস করে যে এই যে পিএসপি প্লেট যেটা আছে সেটা কি দিয়ে তৈরি। এটা বেরিয়াম ফ্লোরোহ্যালাইড, এটা হচ্ছে সংক্ষিপ্ত নাম, এটা দিয়ে তৈরি থাকে। এটার বৈশিষ্ট্য কি, ওই যে প্রজ্বলিত হয় এবং অ্যাবজর্ব করতে পারে, ইমেজটাকে ক্যাপচার করতে পারে, ইমেজটা সুন্দরভাবে আবার ইয়াতে পাঠাইতে পারে, এইটা এই গুণগুলি আছে এটার ভিতরে। হ্যালাইড মে বি ব্রোমাইড, আয়োডাইড অর কম্বিনেশন অফ বোথ। দুইটাও থাকতে পারে, ব্রোমাইডও থাকতে পারে, আয়োডাইড থাকতে পারে, অথবা বোথ থাকতে পারে স্যার। আচ্ছা, আরেকজন জয়েন করছে।
আচ্ছা, বোতও থাকতে পারে, রাইট। তাইলে ক্যাসেট আর ইউজ জাস্ট লাইক কনভেনশনাল ক্যাসেট অন নর্মাল রেডিওগ্রাফিক equipment and available in similar size, বিভিন্ন সাইজ থাকতে পারে এবং সাধারণত এটা এক সাইজই আমরা সাধারণত ইউজ করি, বড় সাইজটা ইউজ করি সকল ধরনের আমাদের দেশে আর কি, সকল ধরনের এক্সরের সময় এক্সরের জন্য আমরা এক ধরনেরই ইউজ করি সাধারণত, যার ফলে আমরা পরবর্তীতে কনসাইজ করে নিতে পারি, নিজের মতো করে এডিট করে নিতে পারি কম্পিউটারের মাধ্যমে। ইনফরমেশন is stored in PSP image plates as electrons in semi-stable higher energy states. যখন আমরা ওই যে বারকোড দিই, বারকোড দিয়া ক্যাসেট দিয়া এক্সট্রা করে নিয়ে আসলাম, করার পরে যে এটার ভিতরে যে ছবিটা থাকলো, এটা সাধারণত সুপ্ত অবস্থায় থাকে, তারপরে যখন কম্পিউটারে আমরা আইনা সেটাকে সিআর কম্পিউটার আছে, সেটার মাধ্যমে আমরা সাধারণত এটাকে পজিটিভ করি। তাহলে এটা হচ্ছে কম্পিউটার রেডিওগ্রাফিক ক্যাসেট। আচ্ছা, ইমেজ ইনফরমেশন ইজ অ্যাকোয়ার্ড বাই স্ক্যানিং দ্য প্লেট বাই লেজার বিম। ওই যে লেজার বিম থাকে সাধারণত বারকোডের ভিতরে, সেটা এবং তার মাধ্যমে আমরা যে কোড মাধ্যমে যে কোড দিলাম সেটার মাধ্যমে তার ছবি তুললাম এবং সেটা কম্পিউটার আমরা ছবি তৈরি করতে পারি। রেড লেজার লাইট, সাধারণত লেজার লাইট যেটা সেটা আমরা যদি ইউজ করি, কেউ যদি খেয়াল করি, সেটা লাল এবং ডিস্ট্রাক্ট আশ্রয় পড়ে ইলেকট্রনস ডিউরিং স্ক্যানিং। যখন স্ক্যান করি তখন এই এটার ভিতরে এটা আশ্রয় পড়ে এবং ওখানে ফিট থাকবে ওই রোগীর জন্য। ইলেকট্রন eject from the higher energy levels and come down to the base level. They emit a higher energy blue light during the process. যখন প্রসেস করে তখন এর ভিতরে আমরা সাধারণত এটা বন্ধ করে দিই, হলো কেন? আচ্ছা, this image plate is ready for reuse after exposure to white light. আমরা যখন আবার এটা রিউজ করব তখন আবার ওই যে বারকোড দেব এবং এটা ইরেজ হয়ে যাবে এবং আরেকটার জন্য প্রস্তুত হয়ে যাবে। পেশেন্ট ইনফরমেশন এন্ড ক্যাসেট আইডি নিড টু বি লিঙ্কড ইন সিআর সিস্টেম। এটা আমরা সাধারণত আইডি নাম্বার সিআর এর যা কম্পিউটারের মাধ্যমে আমরা নিজেরা দিয়ে নিতে পারি। প্রত্যেকটা রোগীর জন্য আলাদা আলাদা আইডি নাম্বার থাকবে, আর তা নইলে রোগীরটা করিমেরটা আরেকজনের কাছে চলে যাবে, ভালো রোগীরটা ক্যান্সারের রোগী, ক্যান্সারের ভালো রোগী হয়ে যাবে। কাজেই প্রত্যেকটার জন্য আলাদা সিগনেচার বারকোড দিয়ে আমরা সেটা ক্যাসেটের ভিতরে তারপর সার্ভ করতে পারি। এটা হচ্ছে একটা চিত্র, এটা হচ্ছে একটা টিউব, এই টিউবের মাধ্যমে এই যে একটা ক্যাসেট দিয়ে রাখি। তাহলে ওই যে বলছিলাম যে আমরা গ্রিডটা কোথায় ইউজ করবো, এবার বোঝানো সহজ হবে। গ্রিডটা ইউজ করবো, এটা একটা মানুষ, এটা একটা ক্যাসেট, এই দুইটার মাঝখানে আমরা গ্রিডটা ইউজ করবো, ঠিক আছে? জাস্ট এই ক্যাসেটটার ফ্রন্ট সাইডে মানুষের এবং ক্যাসেটের মাঝখানে আমরা গ্রিডটা ইউজ করবো। যদি হসপিটালের ভিতরে ওয়ার্ডে হয় অথবা ওটিতে হয় অথবা বাসায় হয় তখন এখানে তো এই যেখানে যে মনে করে এটা একটা ওয়ালের ভিতরে করতেছে, ওয়ালের ভিতরে যে আমাদের তো ওয়াল টেবিল থাকে, সেই বাকি টেবিলের মতো স্ট্যান্ড বাকি টেবিল, সেটার ভিতরে শান্ত গ্রিড থাকে। তাহলে এটা হচ্ছে টিউব, এক্সরে টিউব থেকে এক্সরে তৈরি হলো, প্রোডাকশন হলো, এক্সরে এক্সপোজ দিলাম, এক্সরে তৈরি হলো এবং এক্সরেটা আইসা মানুষটারে ভ্যাট করলো, ভ্যাট করে এই ক্যাসেটের ভিতরে যায় সুপ্ত অবস্থায় থাকতো, তারপরে আমরা সিআর এর মাধ্যমে অথবা ম্যানুয়ালি আমরা সেটা ইয়ে করতে পারি, প্রসেস করতে পারি। আচ্ছা, তারপরে এইভাবে প্লেটের মাধ্যমে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে এই ইমেজ তৈরি হতো, ইমেজ প্লেটের মাধ্যমে আসলে ইমেজ তৈরি হলো এবং এই যে মনে করো একটা বুকের এক্সরে পেলাম, এই বুকের এক্সরেটা এইভাবে তৈরি হলো। এটাকে আমরা সিআর এর মাধ্যমে শার্প করতে পারি, একটু হালকা করতে পারি। মনে করো হাড্ডি দেখবো, ঘষা দিলেই এই হাড্ডিগুলি বের হয়ে যাবে সুন্দর, হ্যাঁ। কাজে আবার ঘষা দিলে একটু স্মুথ হইলো, আবার ঘষা দিলে একটু কালো হইলো, আমি ইচ্ছা করলে এটাকে অনেক ভালো সুন্দর করতে পারি, একটু পচা করতে পারি, হ্যাঁ, ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারি। আরেকজন তাইলে আমরা এই সিস্টেমটা দেখে নিলাম। এক্সরে এখানে টিউবের মাধ্যমে তৈরি হলো, রোগী ব্যাক করলো, ক্যাসেট ব্যাক করলো, তারপরে এখানে সিএসপি প্লেটের ভিতরে আসলো অথবা ইন্টারফেসের মাঝখানে যে ফিল্ম থাকে সেখানে আসলো, তারপরে এটা বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে সিআর এর মাধ্যমে আমরা প্রসেস করে এরকম ইমেজ তৈরি করতে পারবো।
আরেকজন আসছে। তাহলে লোডিং এন্ড আনলোডিং ক্যাসেট আমরা সাধারণত কি করি, আমরা যদি নর্মাল ম্যানুয়াল ক্যাসেট করতে চিন্তা করি, ম্যানুয়াল সিস্টেমে করতে চিন্তা করি, ডার্ক রুমে যাই আমরা ক্যাসেট বিভিন্ন ক্যাসেট গিলিকে আবার যত্ন নিতে হবে। হ্যাঁ, ক্যাসেট যত্ন নেওয়ার জন্য ক্যাসেট গুলি ভার্টিক্যালি রাখবো, একটার উপরে একটার উপরে একটা এইভাবে রাখবো না, খাড়া করে একটার পর একটা সাজায় রাখবো, তাইলে এটা কাজ ভালো করবে। The life of indigenous skin depends on the care during film loading and unloading. আমি কতগুলি লোড করতেছি, কতগুলি আনলোড করতেছি, তার উপরে ইন্ডিজিনিয়াস স্কিনের লাইফ নির্ভর করে। কারণ বেশি ইউজ করলে এটার আয়ু কমে যাবে, আবার কম ইউজ করলে সাধারণত এটা ভালো থাকবে। আবার ভালোভাবে ইউজ করি তাহলে এটা ভালো থাকবে। আবার যদি আমি এটার যত্ন নেই, ইন্ডিজিনিয়াস স্কিন প্রতিদিন যায় ডিপার্টমেন্টে, আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে যখন কাজ করতাম তখন দেখতাম যে আমাদের যে ইনচার্জ ছিল উনি প্রতিদিন ডার্করুম থেকে ক্যাসেটগুলো আনায়, যে ডার্করুম অ্যাসিস্ট্যান্ট যারা ছিল তার তত্ত্বাবধানে এবং টেকনোলজির তত্ত্বাবধানে এইগুলি টেবিলে বসিয়ে দিত যে তোমরা এগুলিতে তোমরা হ্যাঁ অলমোস্ট শেষ হয়ে গেছে, দেখি এর ভিতরে শেষ করে আর জয়েন করে দরকার হলে আমি পাঠাই দেবো। হ্যাঁ, শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা ওইটা কেয়ার যদি যত্ন নিই তাহলে এটা বেশি দিন ই করবে। আচ্ছা, লোড করি কিভাবে? প্রথমে একটা ফিল্ম নেই, তারপরে ক্যাসেটের ভিতরে ক্লিপ খুলি, তারপরে জ্যান্টলি ওখানে ঢুকাই, এভাবে লোড করি প্যাকেট থেকে। আবার আনলোড করি কিভাবে? আবার ক্লিপ খুলি, ক্লিপ খোলার পরে চিমটি দিয়ে ফিল্মটা তুলি, তারপর তুইলা হ্যাঙ্গারে লাগাই অথবা ইয়ার ভিতরে অটোমেটিক ফিল্ম প্রসেসিং এর ভিতরে, এভাবে আমরা প্রসেস করি। আচ্ছা, তারপর কেয়ার অফ ক্যাসেট should be treated gently, খুব gently ইউজ করব। Number of cassette carried at time should be limited, should be carried securely between body and arm with the finger holding their bottom edge. সাধারণত আমরা এটা যদি আমি স্ক্রিনটাকে না করি, স্ক্রিনটা যদি যত্ন না নেই তাহলে নখের আঁচড় লাগেন, স্ক্রিনটা নষ্ট হতে পারে, এই জন্য খুব সাবধানে ইউজ করতে হবে। If stored and it should be ensured that they are as near vertical as possible. আমরা অবশ্যই ভার্টিক্যালি রাখবো। ক্যাসেটটা যদি একটার উপরে একটা রাখি এভাবে তাহলে ইন্টিগ্রেশন স্কিন নষ্ট হবে, ক্যাসেট নষ্ট হবে, এই জন্য ভার্টিক্যালি রাখতে হবে, নট হরিজন্টাল। আচ্ছা, তারপর কন্ট্যাক্ট উইথ দ্য ফ্লুইড শুড বি অ্যাভয়েডেড। আমরা সাধারণত ফ্লুইড দিয়ে, যেমন সাবান দিয়ে কেউ ঘষে থামা খাই, আমরা কোনো ইন্টিগ্রেশন স্কিনে যদি কোনো স্পট পড়ে অথবা একটা উকুন পড়ে অথবা একটা চুল পড়ে অথবা একটা হাতের ছাপ পড়ে, তাহলে সাধারণত কটন নিয়ে অথবা হ্যান্ডকারচিপ, সাদা হ্যান্ডকারচিপ নিয়ে, রুমাল নিয়ে আমরা সেটাকে রিমুভ করার চেষ্টা করবো। আদারওয়াইজ এটা কিন্তু তোমার দাগ পড়বে, হ্যাঁ, ওই দাগটা থেকেই যাবে। তো প্রতিদিন আমরা চেষ্টা করব এটার যত্ন নেওয়ার। আর যদি যত্ন না নেই, মনে করে একটা ময়লা পড়ছে, তাইলে সেই ময়লাটা যদি আমি cross out the ones who heard my cries and watched me weep. I love everything, fire spreading.